হ্যালো, আমি ডক্টর সঞ্জয় কটুয়া। আজকে আমি আপনাদের সঙ্গে খুব কমন একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কাপ মাসেল পেন। তো কাপ মাসেল পেনে কী হয়, তারপরে কী কী কারণে হয়, কীভাবে এর থেকে রেহাই পাওয়া যায়, সেগুলো আলোচনা করব। কাপ মাসেল পেন যদি আমরা ওই কাপ মাসেল, গ্যাস্ট্রোসোলিয়াস মাসেল যদি কোনো কারণে বেশি কাজ করি, তখন মাসেল স্ট্রেন হয়। সেইখান থেকে মোটামুটি কাপ মাসেল পেন হতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা রেস্ট নিলেই, যারা প্রোনাউন স্ট্যান্ডিংয়ে কাজ করে সেই সব ক্ষেত্রে রেস্ট নিলেই অনেক ক্ষেত্রে সেটা কমে যায়। এবার সামনে গরমকাল আসছে, অনেকের ক্ষেত্রে অনেকেই আছে কাজ করতে করতে সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল খায় না। তাছাড়া ঘামের সঙ্গে ইলেকট্রোলাইটস বেরিয়ে যায়, বা বয়সজনিত কারণে ক্যালসিয়ামের ঘাটতি থাকে। তো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো ঘাটতি থাকলেও মাসেল ক্র্যাম্পস হতে পারে। তো সেসব ক্ষেত্রে ওয়েল হাইড্রেটেড থাকতে হবে, 3-4 লিটার জল খেতে হবে ফ্রিকোয়েন্টলি। আর যখন দেখছেন আপনি খুব সোয়েটিং হচ্ছে, তখন জলটা বেশি পরিমাণে খেতে হবে। সেসব ক্ষেত্রে এগুলো ফলো করলে ক্র্যাম্পসটা মোটামুটি সাবসাইড করা যায়। এছাড়া আছে ডিপ ভেনাস থ্রম্বোসিস বলে একটা রোগ আছে, যেসব ক্ষেত্রে ভেনে আমাদের রক্ত জমাট বেঁধে যায়, ঠিকঠাক করে ব্লাড ফ্লো করতে পারে না। সেই সব ক্ষেত্রে অনেক সময় পেন হয়, সেটা আমরা ইউএসজি ডপলার স্টাডির মাধ্যমে জানতে পারি। এবার যদি কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে শয্যাশায়ী হয়ে থাকে সার্জারির কারণে, বা কোনো অপারেশন হওয়ার পরে হঠাৎ করে এরকম পা ফুলতে পারে, সেই সব ক্ষেত্রে ডিবিটি আমরা সাসপেক্ট করতে পারি। সেগুলো অনেক সময় মেডিসিনের দ্বারাও কমানো যায়। যেমন লো মলিকুলার হেপারিন থাকে, সেসব ক্ষেত্রে ইউজ করা যায় অনেক ক্ষেত্রে কমানোর জন্য। আর টাইট স্টকিনেট পড়লে অনেক ক্ষেত্রে এটা কমে যায়। তাছাড়াও ভাস্কুলার সার্জন যারা আছে, খুব বেশি থাকলে সেগুলোকে অপারেশন করা পসিবল। এছাড়া আছে ক্লডিকেশন বলে। ক্লডিকেশন দু ধরনের হয়, একটা হচ্ছে নার্ভের কারণে হয়, যেটা নিউরোজেনিক ক্লডিকেশন হয়। একটা হচ্ছে ওই আর্টারি কারণে হয়, ভাস্কুলার ক্লডিকেশন বলে, ধমনির কারণে। এবার আমরা জানবো যে দুটো কী করে আলাদা করবো। আর্টেরিয়াল ক্লডিকেশন মানে হচ্ছে কোনো আর্টারি ব্লক হয়ে গেছে, সেটার জন্য কাপ মাসেল পেন হচ্ছে। নিউরোজেনিক ক্লডিকেশন মানে হচ্ছে কোমরে কোনো একটা নার্ভ চাপ পড়ছে, সেইটা একটা পেন ওখানে গিয়ে পৌঁছাচ্ছে। তো স্বাভাবিক, যেহেতু কোমর থেকে নার্ভ বলে যাচ্ছে, তাই কোমর ব্যথা থাকতে পারে। একটা বড় এরিয়া এই নিউরোজেনিক ক্লডিকেশনে থাকবে, যেমন কোমর হবে, বটক্স হবে, থাই হবে, কাপ মাসেল হবে। কিন্তু ভাস্কুলার ক্লডিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র কাপ মাসেলই হবে। এবার নিউরোজেনিক ক্লডিকেশনের ক্ষেত্রে একটা সিমটমস হচ্ছে সামনের দিকে ঝুঁকলে ব্যথা কমে যায়। মানে সে যদি সিঁড়ি দিয়ে উঠছে, মানে তখন সামনে ঝুঁকতে হচ্ছে, ব্যথা কমে যাবে। সাইক্লিং করছে, সামনে ঝুঁকে করতে হচ্ছে, তখন ব্যথা কমে যাবে। কিন্তু ভাস্কুলার ক্লডিকেশনের ক্ষেত্রে সিঁড়ি দিয়ে উঠলে আর সাইকেল চালালে এই ব্যথাগুলো বেড়ে যায়। এবার ভাস্কুলার ক্লডিকেশনের ক্ষেত্রে এই ডিস্টাল পালসগুলো, যেমন পোস্টারটিবাল আর্টারি, ডরসালিস পেডিস আর্টারি, এইসব জায়গাগুলোতে মোটামুটি কম পালস ফিল হয়। কিন্তু নিউরোজেনিক ক্লডিকেশনে এরকম কোনো সিমটমস থাকে না, সেখানে নর্মালি পালস টালস ফিল হয়। এবার নিউরোজেনিক ভাস্কুলার ক্লডিকেশনে একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে, যেটা যাওয়ার পর এই ব্যথাটা শুরু হয়। কিন্তু নিউরোজেনিক ক্লডিকেশনে ওরকম ভ্যারিয়েবল ডিস্টেন্স আছে, কখনো 10 মিটার গিয়ে বা কখনো 50 মিটার গিয়ে, মানে এটা ভ্যারি করে, আলাদা আলাদা টাইম আলাদা রকমের হয়, সেটা কোনো ফিক্স নেই। কিন্তু ভাস্কুলার ক্লডিকেশনের ক্ষেত্রে সেটা ফিক্সড আছে। তো যদি ভাস্কুলার ক্লডিকেশনে হয়, তাহলে সেই সব ক্ষেত্রে আমরা ডপলার ইউএসজি করি পায়ের। সেই সব ক্ষেত্রে যদি মনে হয় অনেকটা ব্লক আছে, তাহলে সেগুলো মেডিসিন শুরু করা হয়। কিছুটা পার্শিয়াল ব্লক থাকলে মেডিসিনের মাধ্যমে ঠিক করা যায়। খুব বেশি ব্লক থাকলে সেটা স্টেন্টিং করে সেই ব্লকটা সারানো পসিবল, যেটা ভাস্কুলার সার্জনরা জেনারেলি করে থাকেন। আর নিউরোজেনিক ক্লডিকেশনের ক্ষেত্রে থাকলে আমাদের কেন নার্ভটা চাপ পড়ছে সেটা দেখতে হবে, কোমরে এক্সরে করতে হয়, এমআরআই করা যায় অনেক ক্ষেত্রে। এবার ফিজিওথেরাপির মাধ্যমে সেই ব্লকগুলো সেই নার্ভের চাপটা কম করানো পসিবল হয়। অনেক ক্ষেত্রে রুট ব্লকও দেওয়া যেতে পারে। এবার অনেক বেশি হলে সার্জারিও করতে হয় অনেক পেশেন্টদের, সেটা পার্সন টু পার্সন নির্ভর করে। অনেক পেশেন্টেরই টেন্ডো অ্যাকিলিস যে লিগামেন্টটা থাকে, সেটা অনেক সময় ট্রমার কারণে বা কোনো ইনজুরির কারণে সেটা ছিঁড়ে যায়। এবার ছিঁড়ে গেলে তখন কাপ মাসেল পেন হতে পারে। সেসব ক্ষেত্রে আমাদের টেন্ডো অ্যাকিলিস রিপেয়ারও করতে হয়। তাছাড়াও অনেক পেশেন্টদের ইনফেকশন হয়। ইনফেকশন মানে তার সেলুলাইটিস হতে পারে, মায়োসাইটিস হতে পারে। সেসব ক্ষেত্রে পেশেন্টের জ্বর থাকবে, পায়ে সোয়েলিং থাকবে, তারপরে পেন থাকবে। এই সবগুলো সিমটমসগুলো মোটামুটি থাকবে। তো সেসব ক্ষেত্রে ফিভারের হিস্ট্রি থাকবে। তারপরে আমরা রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট যদি করি, টোটাল কাউন্ট ইএসআর, সিআরপি এগুলো বেড়ে থাকতে পারে। সেগুলোর ক্ষেত্রে ইনফেকশন ম্যানেজমেন্ট করা হবে। আর
যথাযথ ম্যানেজমেন্ট করে সেগুলো আমরা ইনফেকশনটাকে মোটামুটি কিওর করতে পারি। তো এইসব কারণগুলোকে যেটার যেরকম কারণ বেরোবে সেই হিসাবে আমরা ম্যানেজ করি। আপনারা যদি কখনো এরকম ফেস করেন তাহলে অবশ্যই ক্লিনিশিয়ানের কাছে যাবেন যদি সেই পেনটা না কমছে। আর সামনে গরম আসছে, অবশ্যই ওয়েল হাইড্রেটেড থাকবেন। ইলেকট্রোলাইটস কম থাকলে ওআরএস জল খাবেন। আর ডিবিটি পেশেন্টরা ডায়েট স্টকিনেট ইউজ করতে পারে। যাদের নিউরোজেনিক ক্লরিকেশন আছে ফিজিওথেরাপির মাধ্যমে নার্ভের উপর চাপ কমাতে পারেন। স্মোকারদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বেশি হয়, তাই আর ডায়াবেটিস হাইপারটেনশন এই পেশেন্টদের এই জিনিসগুলো বেশি হয়, তাই স্মোকিং কম করতে হবে, বন্ধ করে দিতে হবে। আর যেগুলো সুগার প্রেশার সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। তারপরে এই সবগুলো করার মাধ্যমে আর যথাযথ রেস্ট নিতে হবে। যদি পারেন প্রলং স্ট্যান্ডিংটা অ্যাভয়েড করুন, মাঝে মাঝে ক্রস লেগ করে রেস্ট নিন, তাহলে আমরা এইসব সিমটমগুলো থেকে মোটামুটি রেহাই পেতে পারি। ধন্যবাদ।